আমরা নির্বাচনের দিন থেকে দেখতেছি এখন অবধি 12 ফেব্রুয়ারি থেকে আজকে 28 তারিখ। আমরা 12 ফেব্রুয়ারি থেকে দেখতেছি একটা বাংলাদেশে একটা ধর্ষণের একটা সুন্দর একটা কর্মসূচি শুরু হয়েছে। 12 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে আজকে 28 ফেব্রুয়ারি। আমরা এই কয়েকটা দিনে 12 থেকে 28 যদি গণনা করি তাহলে এই কয়েকটা দিনে আমরা না হইলেও 8-9টা খালি মানে ধর্ষণেরই কর্মসূচি দেখতে পাচ্ছি। কিন্তু এটার কোনো রকম কোনো বিচার অথবা ভাই আমার কথাটা শেষ করতে দিন। কিন্তু সেটার কোনো বিচার অথবা কোনো রকম প্রতিবাদী কণ্ঠ আমি দেখতে পাচ্ছি না। প্রথমেই যেটা ক্লিয়ার করি, প্রথম হচ্ছে আমাদের যে 12 ফেব্রুয়ারিতে একটা নির্বাচনে আমাদের একজন বোন, তার 3 বাচ্চা, তিনি ভোট দিতে হচ্ছে শাপলাগলিতে। কেন ধানের শীষে দেয় নাই? এখন আমি এটা জানি না ভাই, এটা তদন্ত করার জন্য আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে রিকোয়েস্ট করবো যে উনি এটা তদন্ত করার জন্য এটা তদন্ত কর্মকর্তাদের কাছে দিক। আমি কে করছে সেটা তো আমার কাছে প্রমাণ নাই, কিন্তু যতটুকু আমরা জানি একদম ক্লিয়ার কাট যেটা প্রমাণ আছে সেটা হচ্ছে যে উনি ধানের শীষে কেন ভোট দেয় না এই জন্য ওনাকে ধর্ষণ করা হয়েছে। 3 বাচ্চার মা উনি। আবারও সেম কাহিনী হয়েছে যে একটা 6 বছরের বাচ্চাকে স্কুল যাওয়ার পথে তাকে ধরে এনে ধর্ষণ করা হয়েছে। আরেকটা মেয়েকে যার একবার ধর্ষণ হয়েছে সেই তার এলাকার মেম্বার এবং চেয়ারম্যানদের কাছে তার বিচার চাইছে, এমন সেটার কোনো এক অজ্ঞাত কারণে তারা কেউ সেটার বিচার করে নাই। উল্টো তাকে তার বাবার ঘর থেকে ধরে এনে গণধর্ষণ করে এমন অতঃপর তাকে মৃত্যু শাস্তি দেওয়া হয়েছে। তো এই সব কিছু কাহিনীতে আমি একটা কথাই বলি, আসলে ভাই এই দেশে নিরাপদ কারা? ব্যবসায়ীরা, আপনারা, মিডিয়ারা, নারীরা, নাকি পথচারীরা? কে নিরাপদ? আমি আসলে এইটাই প্রশ্ন করতে চাই, এই দেশে আসলে নিরাপদ কারা? এই দেশে নিরাপদ না কোনো এমপি প্রার্থী, এই দেশে নিরাপদ না মিডিয়া, এই দেশে না নিরাপদ নারী, এই দেশে না নিরাপদ শিশু, এই দেশে না নিরাপদ কোনো রকম কোনো পথচারী, না ব্যবসায়ী। চাঁদার জন্য আজকে ব্যবসায়ীকে মরতে হয়। আজকে মিডিয়ারা কোনো রকম দুর্নীতির বিরুদ্ধে কোনো রকম কোনো ভিডিও ধারণ করতে গেলে তাদেরকে মার খেতে হয়, তাদেরকে বহিষ্কার করে, তাদেরকে বের করে দেয় কোম্পানি থেকে। নারীরা রাত্রেবেলা যদি 8টার পরেও বের হয়, 8টার পর তো দূরেই থাক, দিনের বেলা দিনের বেলা বের হইতে গেলে তাদেরকে ধর্ষণের শিকার হইতে হয়। শিশুরা স্কুল যাওয়ার পথে তাদেরকে ধর্ষণের শিকার হইতে হয়। এদেশে নিরাপদ কারা? আমাকে একজন খুবই মানে বড় নাম উল্লেখ না করি, সে আমাকে জিজ্ঞেস করছিল যদি নতুন সরকার গঠন হয়, সে জামাত আসুক, বিএনপি আসুক বা যেই আসুক না কেন, বা এনসিপি আসুক, আপনি আসলে প্রথমেই সরকারের কাছে কি চান? তখন আমি ওনাকে অ্যান্সার দিয়েছিলাম নিরাপত্তা। তখন উনি হেসে উড়াই দিছিল যে এত কিছু থাকতে কেন নিরাপত্তাই চাচ্ছেন আপনি? স্বাস্থ্য খাত আছে, শিক্ষা খাত আছে, কত কিছু আছে, সবকিছুই তো অবনতি, তাহলে কেন আপনি নিরাপত্তাই চাচ্ছেন? আপনারা কি এখন প্রমাণ পাইছেন যে কেন নিরাপত্তা চাইছি? আপনারা বলেন তো বুকে হাত দিয়ে যে আপনারা নিরাপদ। আমি একটা মানুষকে এই দেশে, এই বাংলাদেশে, একটা গণতান্ত্রিক দেশে একটা সিঙ্গেল পার্সনের নিরাপত্তা নাই। একমাত্র যে আমাদের নিরাপত্তা কাদের আছে? সচিবালয়ের ছেলেদের। সচিবালয় সচিবদের ছেলেদের নিরাপত্তা আছে, যাদেরকে 24 ঘন্টার আগে বের করা হয়। কিডন্যাপিং এ যাদেরকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কোনো রকম কোনো বড় কর্মকর্তাদের না জানায়া, আমাদের সম্মানিত ডিসি মাসুদ স্যারকে জানায়া 24 ঘন্টার ভিতরে তারা বের করা হয়, কিন্তু কিডন্যাপারকে কোনো অ্যারেস্ট করা হয় নাই, তাকে উদ্ধার করা হয়েছে। তাহলে কি বোঝা গেল? শুধুমাত্র অধিকার যারা আসনে বসে আছে, যাদের ভালো ভালো মানে কি বলে ওইটাকে অর্ডার সিটি আছে, তারাই একমাত্র নিরাপদে আছে। আমরা নিরাপদে নাই। আমি একজন নারী হিসাবে, একজন মানে সাধারণ নাগরিক হিসাবে এই বাংলাদেশে নিরাপদ না। আপনারাও নিরাপদ না, আমার ভাইও নিরাপদ না, আমার বাবাও নিরাপদ না, আমার মা নিরাপদ না। আজকে যে বোনটার সাথে 6 বছরের একটা মেয়ে, তাকে যে এভাবে গণধর্ষণ করা হইলো, তাকে এভাবে মেরে ফেলা হইলো, তার কি কোনো বিচার আমরা দেখতে পাচ্ছি? আর বিচারের জন্য আমার হাতিঝিল থানায় গিয়ে আমার ভাই বোনদেরকে বিক্ষোভ করতে হয় কেন? আজকে যদি আমার বোনের ধর্ষণের বিচারের জন্য আমাকে গিয়ে থানার সামনে বিক্ষোভ করতে হয়, তাহলে এই দেশে থাকার থেকে তো না থাকাই ভালো। এই যে আমাদের দেশে নতুন সরকার গঠন হওয়ার পরে পুলিশ হত্যার বিচার শুরু হয়ে গেছে, অথচ তারা দেখতেছে না যে তাদের নির্বাচন, তারা যখন সরকার গঠন করার পর থেকে এখন অবধি শত শত ধর্ষণ হয়েই যাচ্ছে। ধর্ষণের একটা কর্মসূচি শুরু হয়েছে। প্রথমে আমার 3 বাচ্চার আমাদের একজন মানে কি বলে ধানের শীষে ভোট দেয় না, এই জন্য তাকে 3 বাচ্চার মাকে ধর্ষণের শিকার হইতে হয়। একজন 6 বছরের বাচ্চাকে ধর্ষণের শিকার হইতে হয়। রানিং চলতেই আছে, এমন অনেক ঘটনা যা আমরা জানিও না।
মানে আমরা শুধু এই মানে একজন নারী হিসেবে আমার এটা বলতে লজ্জা লাগতেছে যে আমি একজন গণতান্ত্রিক একটা স্বাধীন দেশে থেকেও যে আমার এটা এই ধর্ষণের বিচার চাওয়ার জন্য আজকে আমার লাখ লাখ মিডিয়ার সামনে এসে তার বিচার চাইতে হয়, যে মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতে হয়। কেন তিনি কি একবার সোশ্যাল মিডিয়াতে চোখ বুলাইলেই তো দেখে যে কত কত ধর্ষণ হইতেছে। আবার আমি কিছুদিন ধরে একদম এই সরকার গঠন হওয়ার পর থেকে আমি বলবো না যে এটা সরকারই করতেছে, এটা হয়তো বা বিপক্ষ দলেরই কেউ করতে পারে, যে এই টঙ্গী স্টেশন রোড তারপর ময়মনসিংহ বিভিন্ন জেলায় দেখতেছি চাঁদা না দিলে ব্যবসায়ীদের উপরে হামলা হইতেছে। কালকে একটা ভিডিও দেখলাম, এক ব্যবসায়ী চাঁদা না দিতে পারে তাকে মানে একদম দোকানের ভিতর গিয়ে কোপাই থেকে চলে আসছে। আসলে এগুলোর বিচার কি বাংলাদেশে হবে না? তাহলে যে দেশে নিরাপত্তা নাই সেই দেশে আমি শিক্ষা খাতের উন্নতি দিয়ে কি করব, স্বাস্থ্য খাতের উন্নতি দিয়ে কি করব, যানজটের উন্নতি দিয়ে কি করব, আমি অন্যান্য নিরাপত্তা অন্যান্য খাতের উন্নতিতে আমি কি করব যেখানে আমার নিরাপত্তাই নাই, যেখানে আমি আজকে এখানে বসে আছি এখান থেকে উঠে যাবো, যে আমার আমি যেখান থেকে বেঁচে যাবো না মরে যাবো না আত্মরা হয়ে যাবো তারই কোনো নিরাপত্তা নাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীর আবারও দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনি দয়া করে বিষয়গুলোতে দেখেন যাতে আমরা যেন বলতে পারি, আমরা যেন 10টা মানুষের সামনে বলতে পারি, বাইরের দেশের মানুষের কাছে বাইরের দেশের কাছে মানুষদের সাথে যখন আমাদের কথা হয় আমরা যেন বলতে পারি না আমরা আমাদের দেশে নিরাপদ। আমি একজন নারী হিসাবে আমি রাত 8টা বাজে প্রাইভেট থেকে বাসায় যেতে পারি না। আমার বাবাকে এসে রিসিভ করতে হয়, আমার ভাইকে এসে রিসিভ করতে হয়, কারণ আমার বাড়ি থেকে আমার প্রাইভেটের দূরত্ব মাত্র 1 কিলোমিটার 2 কিলোমিটার হবে, মানে 10-15 মিনিটের রাস্তা। তাও যদি 8টা বেজে যায় তাও আমার বাবাকে আমার ভাইকে এসে রিসিভ করতে হয়। কেননা এই দেশে যেখানে 6 বছর বাচ্চার নিরাপত্তা নাই সেখানে আমি 17 বছরের মেয়ের নিরাপত্তা আছে তার কোনো গ্যারান্টি তো আমার বাবা দিতে পারবে না। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। যেখানে একটা মেয়ে ধর্ষণ হয়েছে তার এলাকার মেম্বার চেয়ারম্যানদের কাছে সেটার বিচার চাওয়া হয়েছে, তারা চুপ ছিল কোনো অজ্ঞাত কারণে। তারপর তার বাবার চোখের সামনে থেকে তার ঘরের থেকে তুলে এনে তাকে গণধর্ষণ করে এমনকি তাকে লাস্টে উপহার হিসাবে মৃত্যু দেওয়া হয়েছে। তা আমি আবারও বলতেছি যে আমাদের দেশে যতদিন না আইন প্রশাসন ব্যবস্থা ঠিক হবে, যতদিন না নিরাপত্তা নিশ্চিত হবে, ততদিন কোনো কিছুর উন্নতি দিয়ে এই দেশকে অগ্রগতি বা অগ্রগতিশীল করা যাবে না। একটা কারণেই আমার আসলে এখানে আসা। আরেকটা বিষয় হচ্ছে যে আরেকটা জিনিস নেটিজেনদের মধ্যে খুবই মানে ভাইরাল একটা জিনিস টপিক হচ্ছে, সেটা হচ্ছে কি যে আমাদের আরএস ফাহিম একজন কন্টেন্ট ক্রিয়েটর যে হচ্ছে মেবি ওই যে বাইক স্ট্যান্ড করে, তো উনি হচ্ছে যখন আমাদের জুলাই অভ্যুত্থান ছিল ওনার 2টা পোস্ট আমি খেয়াল করছিলাম, কিন্তু ওই পোস্ট পরবর্তীতে উনি ডিলিট করছে না অনলি মি করে রাখছে, আই ডোন্ট নো। পরে উনি ওনার একটা ভয়েস রেকর্ড ভাইরাল হয় যে উনি বলতেছে যে ফায়ারিং নিয়ে এটা মজার তুচ্ছিল করে একটা কথা বলতেছে, এমনকি একটা ফায়ার করার ভিডিও দেখা গেছে। তো আমি বলবো যেই দেশে ধর্ষকের শাস্তি হচ্ছে না, যেই দেশে আমাদের খুনিরা আমাদেরকে বৃদ্ধ আঙ্গুল দেখায় বিদেশ থেকে দেশে চলে আসতেছে অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায়, কোনোভাবে আরএস ফাহিমকে আমরা আমাদের এই মানে বাংলার মাটিতে দেখি না, সে পালাই গেছে। যখনই তৌহিদ আফ্রিদিকে অ্যারেস্ট করা হইলো সে চলে গেল, ঠিক আছে ভালো। আবার যখন ডক্টর ইউনূস চলে গেলেন, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার চলে গেল, যখন আমাদের নতুন সরকার গঠন হলো, সেই আমাদেরকে মানে ও এখানে ক্যাপশন দিতে পারতেছিল না, জুলাই যোদ্ধাদেরকে বৃদ্ধ আঙ্গুল দেখায় আমি দেশে প্রবেশ করলাম। আসলে এই আরএস ফাহিমদের দেখা আমাদের শেষ, এই আরএস ফাহিমদের এই তৌহিদ আফ্রিদির দেখা আমাদের শেষ। যেখানেই দেখবে তাকে শুধু গণধোলাই দেওয়া হবে। যে দেশে দর্শকের শাস্তি নাই সেই দেশে খুনিদের শাস্তি আমরা নিজের হাতে যখন দেখবো যে আইন আমাদেরকে কোনো রকম কোনো সুষ্ঠু তদন্ত বা সুষ্ঠু বিচার উপহার দিচ্ছে না, তখন আমরা নিজের হাতে আইন তুলে নিতে বাধ্য হব। যেখানে আমাদের এক ভাই মাহাদিকে বারবার পুলিশ হত্যাকারী বলে ট্যাগ দেওয়া হচ্ছে, তখন আপনাদের মাথায় এটা ঢুকতেছে না। আমি ধরে নিলাম মাহাদি ওখানেই ছিল, ধরে নিচ্ছি মাহাদি ওখানেই ছিল। তো এখন যদি পুলিশ ওকে, আমি যখন দেখবো যে পুলিশ অস্ত্র নিয়ে আমাকে মারতে আসতেছে, আমার 10টা ভাই বোনকে মেরে ফেলতেছে, তখন যদি ওই 100টা পুলিশের থেকে একটা পুলিশকে আমি পাই, তাকে কি আমি ছেড়ে দিব? আমার কাছে তো ভাই গানও নাই, ছুরিও নাই, আমার কাছে লাঠি আর ইট। এটা দিয়ে যদি মরে যায় ওখানে, বা এটা যদি ওইখান থেকে মানে না ফিরতে পারে, সেটা ওর ব্যর্থতা, ট্রেনিং এর ব্যর্থতা, ঘুষ দিয়ে ঢুকছিল, যেখানে সামান্য নিরস্ত ছাত্র জনতা থেকেও বের হইতে পারে না। তো আমার কথা এখানে আমি শেষ করতেছি।